আপনার দায়িত্ব কি? কিসের সাংবাদিকতা করেন? দেশের একই হচ্ছে হাল, 70 টাকা কেজি চাল, কৃষি প্রধান দেশের পাবলিক ডাল দিয়েও খাইতে পারতেছে না ভাত, খাবে কিভাবে? দেশে তো পড়ছে টাকা। উচ্চশিক্ষা হয়ে গেছে এখন উচ্চবিলাসী মানুষের শখ পূরণের একটা মাধ্যম, কারণ যেখানে 5000 টাকা হয়ে যাচ্ছে পোলাপানদের ভবিষ্যৎ নির্ধারণ, কোটাদারেরাই করতেছে বাংলাদেশের রাজ, সেখানে তুমি আমি তো শুধু নাকি দেশের রাজাকারী মাত্র, হুদাই করতেছে অসাধ্য সাধন। বর্তমান দেশে রিক্সা চালক থেকে বিসিএস ক্যাডার বেশি, যোগ্যতা থেকে তাদের হেডম বেশি, দেশ পরিণত হয়ে যাচ্ছে শ্রীলঙ্কায়, তবুও তাদের নাকি ইনকাম বেশি, আর শতবর্জনের কথা চিন্তা করলে তাদের থেকে মুজিরও সম্মান অনেক বেশি। তাই উচিত কথা কইতে গেলে এখন হবে পাপ অভিশাপ, কিন্তু এটি সত্য কথা যে সুযোগের সদ্ব্যবহারকারীরা নাকের ডগায় বসে চক্র চালাইতেছে ঠাপাঠাপ। আসলে দেশটাকে কারো বাপের নাকি জানতে মন চাই খুব, না হয় অসহায়দের জন্য কেন সব আইন আর ক্ষমতাবানদের কাছে কেন চুপ? অসহায়দের থালায় ভাত নাই, ক্ষমতাবানদের পাপ নাই। উচিত কথা বলে ফেললাম, হয়তো এবার আমার কোনো রেহাই নেই ভাই। যে যার মতো দেশটারে লুটে পুটে খাচ্ছে, আইন ক্ষমতার কাছে অন্ধ। না হয় যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম তাদের অর্জনই কেন করতে হচ্ছে আমাদের আন্দোলন, কাঁপতাছে কেন রাজপথ আর আমাদের ছাত্রদের প্রতিটা রন্ধ্র? এই জন্যই হয়তো শেখ মুজিবুর রহমান বলেছিল যে নিয়ে গেল তারা দেশের সবকিছু, রেখে গেল কিছু চোরের দল। কে বাঁচাবে মোদের তাদের হাত থেকে, কে দেখাবে মোদের আলোর পথ? বল তোরাই এবার বল, বল তোরাই এবার বল। পুলিশ কোন পেটের বল, জি জি হাসিনা লজ্জায় বাঁচিনা, লজ্জায় বাঁচিনা। এই হ্যালো তার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ নীল, ওয়েলকাম টু অ্যাডভান্স পোলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। তো প্রথমে আমি জানতে চাই আমার সোনার দেশের সোনার কমিউনিটি সোনার রোস্টার ভাই ব্রাদারগুলো এখন কোথায়? তোমাদের ভিডিও টপিক কেন চেঞ্জ হচ্ছে না? তোমরা এগুলো কোন ফালতু টপিকে ভিডিও আপলোড দিচ্ছ? এখন কি তোমাদের মনে হয় এইসব টপিকে ভিডিও আপলোড দেওয়া উচিত তোমাদের? তোমরা কি দেশের কোনো কাজে আসবে না? তোমার কি উচিত না একজন মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে মানুষগুলোর সাপোর্ট করা? তাই আমি বারবার তোমাদেরকে বলি, তোমাদেরকে ইঙ্গিত করে আমি বলতেছি যে তোমাদের ভিডিওর টপিক তোমরা চেঞ্জ করো। তোমরা যেগুলো করতেছো না এগুলো কিন্তু আসলে কোনো ভালো মানুষ করে না। এই টপিকের এখন সময় না, আমাদের এইসব টপিকে ভিডিও বানানোর অনেক সময় আছে। এখন বর্তমানে দেশে কি চলতেছে তোমরা সেই টপিকে ভিডিও বানাও, যতটুকু পারো বাকিদেরকে হেল্প করো, নিজে না পারো অন্তত আরেকজনকে মোটিভেশন দাও, আরেকজনকে বুঝাও যে আসলে দেশে কি হচ্ছে। অবশ্যই তোমাদেরকে আইনের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আইনের ভিতরে থেকেই তোমরা বুঝাও, কিন্তু তবুও তাদেরকে বুঝাও, তাদেরকে হেল্প করো। তোমাদের ফালতু টপিক এখন বাদ দাও, তোমাদের ফালতু টপিক এখন সাইডে রাখো। আমি আশা করি যে তোমরা আমার কথাগুলো রাখবা। তো তারপর আমি জানি আমার প্রত্যেকটা অডিয়েন্সে বুক বড় ভালোবাসা, কারণ তোমাদের জন্য আমি 50,000 একটা পরিবারে পরিণত হয়েছি। এটা আমার জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমি জানি না এর জন্য তোমাদেরকে কখনো আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো কিনা, আর কখনো আমি শেষ করতে চাই না, কারণ তোমরা হলে আমার ফ্যামিলি মেম্বার, আর ফ্যামিলি মেম্বারদের প্রতি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে নাই। শুধু এইটুকু বলতে চাই, লাভ ইউ অল। বর্তমানে যে যেখানে আছো সাবধানে থাকো, একটু সেফ থাকো। আর হ্যাঁ, তোমরা যারা ট্রেডাররা আছো তাদের জন্য একটা কথা বলতে চাই, যদিও এটা এখানে বলা উচিত না, তবুও না বলে পারতাছি না, কারণ আমি সাধারণ মানুষগুলোর সাহায্য করে একটা ফান্ডিং এ আছি, তাই আমার অনেক বেশি টাকা দরকার, আর তার জন্য আমার এই কথাগুলো বলতে হচ্ছে, আমার নিজের ট্রেডিং গ্রুপে প্রমোশন করতে হচ্ছে। তোমরা যারা ট্রেডিং করতে ইন্টারেস্টেড আর যারা ট্রেডিং করতেছো তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, চাইলে কি তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ এখানে আমি থাকতেছি তোমাদের ট্রেডিং করানোর জন্য। তো অবশ্যই আমি তোমাদেরকে আমার বেস্টটা দেওয়ারই ট্রাই করবো। আর আজকে যারা আমার ভিআইপি তে ঢুকবা, ভিআইপি বলতে আমার কোনো শব্দ নাই, জাস্ট খালি তোমরা যারা ট্রেডিং করতে চাও তারা $10 ডিপোজিট করেই ঢুকতে পারবা। তো তাড়াতাড়ি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, ট্রেডিং শিখো আর ট্রেডিং করো, আর নিজের ভবিষ্যৎ নিজে করো। আর হ্যাঁ, এই সুযোগ যদি তোমরা হাতছাড়া করো তাহলে এটা ছাগলামি ছাড়ার কিছুই হবে না, কারণ আমি বিপদে পড়ে এই ছাড়টা দিতাছি। কিন্তু হ্যাঁ, বর্তমানে কিন্তু বাংলাদেশে ছাগলের ডিমান্ড অনেক বেশি, কারণ এখনকার সময় কেরিয়ার খাওয়ার দিক দিয়ে সবচেয়ে সফল প্রাণী হলো ছাগল। এই যেমন আজকাল আস্তে একটা ছাগল জলজন্তে একটা মানুষের কেরিয়ার খেয়ে ফেলতেছে। আমি কি বুঝাইতে চাইছি, মানে বিষয়টা এখন এমন হয়ে গেছে যে আগে 1 টাকার ছাগল লাখ টাকার বাগান খাইতো, এখন লাখ টাকার ছাগল 1 টাকার মানুষের কোটি টাকার কেরিয়ার খেয়ে ফেলতেছে। এইটারই আসলে বলে রিভেঞ্জ অফ দ্য নেচার। আগে মানুষ ছাগল খাইতো, আর এখন ছাগল মানুষের টাকা খায় কেরিয়ার। যাক, এটা কোনো ব্যাপার না, খাওয়া খাওয়া হইলো দুনিয়ার একটা নিয়ম। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন খাওয়া দাওয়া চলবেই। হয়তো ছেলে বাপের কেরিয়ার খাবে, নয় বাপ খাবে ছেলের কেরিয়ার, একই কথা। এখন চলে আসি বাপ ছেলে বাদ দিয়ে নাতি নানার ঘটনাতে। দেখো আমরা সবাই জানি বাংলাদেশ হলো একটা জনবহুল দেশ। এই দেশের মোট আয়তনের তুলনায় জনসংখ্যা মোটামুটি অনেক বেশি। এই যেমন এটা সংখ্যায় কাগজে কলমে 18 কোটির খানিকটা বেশি। আর এই 18 কোটি জনগণের মধ্যে 20 লাখ হলো সরকারি চাকরিজীবী, 50 লাখ হলো ভুয়া মুক্তিযোদ্ধা, 1.5 কোটি হলো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, আর বাকি যে 15.75 কোটি আছে তার মধ্যে কিছু হলো বাংলাদেশের প্রতাপশালী লোক, আর বাকিগুলো যে আমরা কাছে মেসে যারা সবাই আছি তারা হলাম আমরা সবাই রাজাকার। হ্যাঁ ভাই, ঠিক শুনছো, আমরা থেকে সবাই রাজাকার। ভাই যুদ্ধ হয়েছিল 1971 সালে, 9 কোটি মানুষ আমরা বেঁচে ছিলাম, আর 9 কোটি মানুষের সন্তানই হইলাম বা নাতি নাতনি হইলাম আমরা। তাহলে ভাই আমরা কিভাবে রাজাকার হই? আমরা কোন দিক দিয়ে রাজাকার ভাই? আমরা কি আমাদের অধিকার খুঁজতে গেলে রাজাকার হয়ে যাই? মানে ভাই সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি, যদি চা অধিকার বানিয়ে দিব রাজাকার। এটা ভাই কেমন কথা ভাই? আমরা তো ভাই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বড় হইছি ভাই, আমাদের মধ্যে তো মনুষ্যত্ব আছে ভাই। আমরা যেই দল থেকে হই না কেন আমাদেরও তো এইসব দেখলে কষ্ট লাগে নাকি ভাই? যারা মার কাছে যারা প্রতিবাদ করছে তারা তো আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের বোন, কিংবা আমাদের কোনো নিকট আত্মীয়। তাদের মাইর খাওয়া দেখে, তাদের এইভাবে মৃত্যু দেখে আমরা কিভাবে সহ্য করে থাকতে পারি ভাই? তারা তো কোনো ভাঙচুর করে নাই, তারা তো শুধু একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কেন তাদের উপর এত অত্যাচার? কেন তাদেরকে মারা হচ্ছে? কেন ভাই কেন? আজকে কি আমাদের বঙ্গবন্ধু বেঁচে থাকলে এটা দেখতে পারতো? তিনি কি এটা নিতে পারতেন? তিনি কি এর জন্য আমাদের দেশ স্বাধীন করছিল? হ্যাঁ আমি মানি তাদের কথা কিছুটা অযৌক্তিক, কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক তো না। প্রতিটা গভর্নমেন্ট পরীক্ষা কিংবা কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা যদি 5 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে তার ভিতরে শুধু 1000 জনকে নেওয়া হয়, সেই 1000 জনদের ভিতরে শুরু হয়ে যায় আবার কোটার ব্যবধান। আমাদের সম্মানিত মুক্তিযুদ্ধের ছেলে মেয়েদের না আমরা বাদ দিলাম, এই যে যারা নাতি নাতনি আছে তারাও কোটা পাচ্ছে 30%, আর মেয়ে মুক্তিযুদ্ধের নাতি নাতনি হলে আরো পাচ্ছে 20%, টোটাল এখানে 50%, আর সবকিছুর আনুষঙ্গিক মিলে টোটাল করে সিট পাচ্ছে 54% শিক্ষার্থী। তাহলে গড়ে মাত্র 460 জন সাধারণ শিক্ষার্থী কোটা ছাড়া সিট পাচ্ছে, মাত্র 460 জন। 5 লাখ সাধারণ শিক্ষার্থীর মধ্যে যদি মাত্র 460 জন কোটা ছাড়া সিট পায় তাহলে তো ভাই তারা
তারা আন্দোলন করবে, এটা তো ভাই স্বাভাবিক, এটা তো ভাই তাদের অধিকার আদায়ের আন্দোলন। এখন কথা উঠতে পারে যারা মুক্তিযুদ্ধে নাতি নাতনি আছে তারা কি মেধাবী না? হ্যাঁ, তারা অবশ্যই মেধাবী, তারা অবশ্যই মেধাবী বলে 1000 জনের ভিতরে জায়গা পাইছে। কিন্তু কথা হলো ভাই তারা কিভাবে পাইছে? একজন শিক্ষার্থী আছে যে কিনা 180 মার্ক পায়, কোনো সিট পায় না, কিন্তু সেখানে একজন মুক্তিযুদ্ধের নাতি নাতনি কোটাদারি মাত্র 5 মার্কটা তুলেই জায়গা পায় না। এই জন্যই ছাত্রদের এত আন্দোলন, এই জন্যই ছাত্রদের এত পরিশ্রম। এখন বুঝতে পারতেছেন যে মানুষের আসলে আন্দোলনটা কোথায়। আমি মানি, আমরা সবাই মানি যে মুক্তিযুদ্ধদের সম্মান করা উচিত, তাদেরকে কোটা দেওয়া উচিত, কিন্তু তা বলে সেটা 30%, এটা তো ভাই অযৌক্তিক ভাই, এটা তো একদমই অযৌক্তিক। হ্যাঁ, কোটা দাও, কিন্তু 5% 10% এটা মানা যায়, কিন্তু একদম 30% না, সব মিলায় মোটামুটি 54% এটা মানা যায় না, কোনো মতে এটা মানা যায় না, এটা কেউই মানবে না ভাই। ছোটবেলায় বাবা মা আমাদের মারতো আর বলতো যে পড়ালেখা কর, পড়ালেখা কর, পড়ালেখা করলে ভবিষ্যতে বড় কিছু হইতে পারবি। এখন বাবা মারে আমার ভাই বলতে ইচ্ছা করে, আমাদের তুমি পড়ালেখা না করতে বললে অন্তত তুমি যদি তোমার বাবারে যা বলতে যে মুক্তিযুদ্ধ করতে বা মুক্তিযুদ্ধ করার জন্য আবেদন করতে, তাহলে তোমার ছেলে দিন হয়তো বা কোনো বড় কিছু হইতে পারতো, হয়তো বা সেও কোনো এসি রুমে বসে থাকতো আর তোমাদের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল করতো। না মানে অন্তত এইটুকু চিন্তা করে দেখেন যে আমরা জাতি সেবা আসলে কোথায়। না মানি অন্তত এইটুকু চিন্তা করে দেখেন যে ভাই আমরা কাদের বিরোধী? আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের বিরোধী, যাদের জন্য কিনা আমরা আমাদের এই দেশ পেয়েছিলাম, যাদের জন্য কিনা আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছিলাম। 1971 সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল এই জন্য যে আমরা যাতে স্বাধীন দেশ হইতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের চলাফেরাতে যাতে কোনো বাধা না আসতে পারে। কিন্তু ঠিক তার 53 বছর পর তাদের জন্যই হয়ে গেল আমাদের দেশের মেধাবীদের জন্য খুব বড় একটা বাধা। আমাদের তো ভাই তাদের নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের তো ভাই তাদের অর্জন নিয়ে কোনো সমস্যা নাই। ইভেন আমরা চাই তারা যাতে আরো সম্মান পাক, তারা আরো উপরে উঠুক। ইভেন তারা যদি সম্মান না পায় তাহলে আমরা এই জন্য আন্দোলন করবো, কারণ তারা আমাদের মুক্তিযোদ্ধা, তারা আমাদের দেশের সবচেয়ে বড় একটা সম্পদ, তাদের জন্যই তো আমরা এই জায়গাতে আসতে পারছি, তাই না? কিন্তু তাদের সুযোগ সুবিধা তাদের ছেলে মেয়ে পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, নাতি নাতি পর্যন্ত কেন করবে এইটা? এই নাতি নাতি পর্যন্ত গণনার কারণে তো এটা খুব বড় একটা স্ক্যামে পরিণত হয়ে যাচ্ছে। এক মহান মুক্তিযুদ্ধের ছেলে যদি 4টা বিয়ে করে আর তার 4টা কোট থেকে যদি সন্তান বের হয়, তাহলে তবে বাংলাদেশের সব সরকারি চাকরি, বাংলাদেশের সব ভার্সিটির সিট তারাই নিয়ে যাচ্ছে। এমন তো না যে তারা পঙ্গু, এমন তো না যে তারা প্রতিবন্ধী, তাদের তো সবই ঠিক আছে। তাহলে তাদের জন্য কেন একটা মেধাবী সাফার করবে কেন? আসলে মোদের দেশ কি চায়? অতিভুক্তি দেখাই দিকে দেশে ধ্বংস চায়, নাকি মেধাবীদের মূল্যায়ন করে উন্নত একটা সুন্দর রাষ্ট্র চায়? কোনটা? আমরা প্রতি বছর অবজেকশন করি আমাদের দেশে কোনো মেধাবী থাকে না, তারা চলে যায় বাহিরের দেশে। আসলে তারা থাকবেই বা কেন? থেকে তাদের কি লাভ? তারা কি দেশে থেকে তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে? যেখানে কোটা দিয়ে খেয়ে ফেলতেছে দেশে 54% চাকরির ব্যবস্থা, আর প্রশ্ন পাশের কথা তো বাদই দিলাম, ওইটা হইলে তো কোনো কথাই নেই। সেখানে তাদের দেশে থাকা আর নিজের পায়ে নিজের কুড়াল মারা একই কথা, তাই না? আসলে ভাই কথাগুলো আমি আমার মনে কষ্ট থেকে বলতেছি, আমার বুকের ভিতর থেকে বলতেছি ভাই। আমার কষ্ট লাগে ভাই এই পোস্টগুলো যখন আমার সামনে আসে ভাই, আমার বুকটা ফাইটে যায় তখন কার নাই। আমারই তো কোনো ভাই, আমারই তো কোনো বোন মার খাচ্ছে রাস্তায় পড়া, কেন তাদের উপরে এমন অত্যাচার করবে? কেন তাদের মরতে হবে? কেন ভাই কেন? আমরা তো ভাই সরকার বিরোধী না, আমরা তো চাই এই সরকার আরো থাকুক, কিন্তু আমাদের দেশের উন্নয়ন করুক, আমাদের প্রতিটা অধিকার মেনে নিক তারা। সে আমাদের কেন অত্যাচার করছে? আমাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? কোটা নিয়ে তো আমাদের তেমন কোনো সমস্যা নেই, আমাদের যুক্তিটা মেনে নিলে কি হইতো? এই করে 30% থেকে কমে 5% হলে কি হইতো? এমন তো কোনো সমস্যা হয়ে যাইতো না। তাদের মূল্যায়নও ঠিক থাকতো, তাদের সবকিছু ঠিক থাকতো, আর আমাদের মেধাবীরও ঠিক মতো মূল্যায়ন পাইতো। আর আমরা দেশ বিরোধী, আমরা দল বিরোধী হবো কেন? এই না যে শুধু বাংলাদেশের একটা দলে মুক্তিযোদ্ধা আছে আর কোনো দলে মুক্তিযোদ্ধা নাই, সব দলেই কিন্তু মুক্তিযোদ্ধা আছে, তারাও কিন্তু চাইতেছে যে কোটা সংস্কার হোক। তাহলে ভাই আপনারা দেশের এত উন্নয়ন করে, এত কিছু করে শেষমেশ কেন এইটুকু আমাদের আপনার মেনে নিচ্ছেন না? কেন ভাই কেন? এমনকি আমার যে বন্ধু বান্ধব গুলো আছে তাদের মধ্যে অনেকেই আছে যাদের কিনা মুক্তিযোদ্ধা কোটা আছে, ইভেন তারাও বলতেছে যে কোটা সংস্কার হোক, এই কোটাটা আরো নিচে নেমে আসুক। তাহলে এই কোটা সংস্কার নিয়ে সমস্যাটা কাদের? আন্দোলন তো ছাত্ররা চাচ্ছে কোটা সংস্কার হোক, যারা মুক্তিযুদ্ধের নাতিপুত নিয়েছে তারাও চাচ্ছে কোটা সংস্কার হোক। তাহলে এমন কোন মহান মুক্তিযুদ্ধের আদর্শবান সন্তান, আদর্শবান নাতি নাতনি আছে যারা কিনা চায় না যে কোটা সংস্কার হোক? তারা কারা? আমি জানতে চাই যে তারা কারা। তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভাই আপনারা একটু মানবিক হন, আপনাদের নিজেদের ভিতরে একটা মনুষ্যত্ব জায়গায় তুলুন। আপনারা ভাবুন আসলে যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? হয়তো এটা কিনা অনেক আগে থেকে চলে আসতেছে, যখন কিনা বাংলাদেশের জনসংখ্যা কম ছিল তখন এতটা সমস্যা হয় নাই, কিন্তু এখন বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে, এখন মানুষের সংখ্যা বাড়ছে, এখন দেশে মেধাবীর সংখ্যা বাড়ছে, এখন এটা অনেক বড় একটা সমস্যাতে পরিণত হচ্ছে। আমি চাই, আমরা সবাই চাই এই সমস্যার একটা সুষ্ঠুভাবে সমাধান হোক, আর আমার কোনো ভাই শহীদ না হোক, আর আমার কোনো ভাই রক্ত না জড়ুক, আর আমার কোনো বোন মান না খাক, আর আমি আমার কোনো বোনের মুখে রক্ত দেখতে চাই না, আমি আমার কোনো বোনরে চাই না যে সে মার খাক, কারণ এটা ভাই আমার কষ্ট লাগে ভাই, বুকটা ফাইটে যায় তখন ব্যথায়, সত্যি কথা ভাই। আর ভাই আমার রোস্টার ভাইরা যারা আসো, আমার কমিউনিটির যারা আসো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভাই তোমরা এই আলতু ফালতু টপিক নিয়ে এখন ভিডিও বানানো বাদ দাও। তোমরা যদি আজকে এইসব বিষয়ে কথা না বলো, তোমরা যদি তোমাদের ভাইদেরকে সাপোর্ট না করো, তোমার যদি কোনো আত্মীয় আহত হয়, তোমার যদি কোনো আত্মীয় নিহত হয়, তাদের সামনে গিয়ে তুমি কি বলবা? তাদের সামনে তুমি তোমার মুখ কিভাবে দেখাবা? কি পরিচয় দিবা তুমি তোমাদেরকে? এইটুকু শুধু মাথায় রেখো। তো আমি জানি না, হয়তো আমার কথা অনেক ভুল টুটি থাকতে পারে, আমার জ্ঞানের তুলনায় আমি অনেক বেশি বলতে পারি, কিন্তু যেটা আমার মনে যেটা ছিল, আমার বুকে যেটা ছিল, সেটা আমি সরাসরি বলে দিছি। আমি জানি না এরপরে কি হবে বা এরপর আমার কি হবে, হয়তো ভাই কিছু হবে না, হয়তো আমার এই ভিডিও দ্বারা অনেকের ভালো হতে পারে, আমার এই ভিডিও দ্বারা অনেক কিছু সমাধান হতে পারে। তো ভালো থাকো আমার আত্মার মানুষজন, আমার জন্য সবাই দোয়া করো, আন্দোলনকারী সব ভাইদের জন্য দোয়া করো, আর বাংলাদেশের সকল মানুষদের জন্য দোয়া করো যাতে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করে। তো ভালো থাকো আত্মার মানুষজন, আল্লাহ হাফেজ।